কার্তিক মাসের ব্রত অর্থাৎ দীপান্বিতা লক্ষ্মী পুজোর ব্রত কথা। এক দেশের রাজার 5টি মেয়ে ছিল। একদিন রাজা সব মেয়েদের ডেকে জিজ্ঞাসা করলেন তারা সকলে কার ভাগ্যে খায়। এই কথার উত্তরে রাজার ছোট মেয়ে ছাড়া আর সকলেই বলল রাজা মশাইয়ের ভাগ্যে তারা খায়। কিন্তু ছোট মেয়ে বলল যে যার নিজের ভাগ্যে খায়, আর মা লক্ষ্মী তার ব্যবস্থা করে দেন। ছোট মেয়ের কথা শুনে রাজার খুব রাগ হলো। তিনি ঠিক করলেন সকালে উঠে তিনি প্রথমে যার মুখ দেখবেন তারই সঙ্গে ছোট মেয়ের বিয়ে দিয়ে দেবেন। পরের দিন সকালে উঠে রাজা বাইরে বেরোতেই দেখলেন অপর এক রাজ্যের এক ব্রাহ্মণ আর তার ছেলে রাজবাড়ির সামনে দিয়ে কোথাও যাচ্ছে। রাজা ব্রাহ্মণকে ডেকে তার সঙ্গে কথা বলে তার ছেলের সঙ্গে ছোট মেয়েটির বিয়ে দিয়ে দিলেন। রাজার মেয়ে তার ছেলের বউ হলো দেখে বেচারা ব্রাহ্মণ খুবই আশ্চর্য হলো আর বেশ চিন্তায় পড়ল। রাজকন্যার মনে কিন্তু কোনো কষ্টই হলো না। সে বেশ আনন্দে স্বামী আর তার শ্বশুরকে নিয়ে ঘর করতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এর মধ্যে রাজকন্যা একদিন তার স্বামী ও শ্বশুরকে বলল বাড়ির সামনে যা দেখতে পাবেন নিয়ে আসবেন। একদিন তার স্বামী তার বাড়ির সামনে একটা মরা কেউটে সাপকে পড়ে থাকতে দেখল। সে তার স্ত্রীর কথা মতো সাপটাকে তুলে এনে স্ত্রীকে দিয়ে দিল। রাজকন্যাও সেই মরা সাপটাকে তুলে একটা জায়গায় রেখে দিল। সেই সময় সে দেশের রাজার ছেলের খুব অসুখ হয়েছিল। অনেক কবিরাজ বৈদ্য দেখলেন, কিন্তু কেউ তার রোগ সারাতে পারলেন না। শেষে এক বুড়ো কবিরাজ বললেন একটা মরা সাপের মাথা যদি কোনো রকমে জোগাড় করতে পারা যায় তাহলে তার ছেলেকে বাঁচানো যাবে। রাজা এই কথা শুনে চারিদিকে ঢেড়া পেটিয়ে দিলেন যে মরা কেউটে সাপের মাথা যে এনে দিতে পারবে সে যা চাইবে রাজা বিনা দ্বিধায় তাকে তাই দেবেন। এই ঢেড়া পেটানোর কথা রাজকন্যাও শুনতে পেল। সে তক্ষুনি তার শ্বশুরকে দিয়ে মরা কেউটে সাপটা রাজার কাছে পাঠিয়ে দিল। সঙ্গে সঙ্গে সে শ্বশুরকে একথাও বলে দিল যে রাজা কিছু দিতে চাইলে তা যেন না নেওয়া হয়। শুধু রাজাকে এইটুকু বলতে হবে তার রাজ্যে কার্তিক মাসের অমাবস্যার রাত্রে কোনো গ্রামের কোনো ঘরে যেন কেউ আলো না জ্বালায়। রাজকন্যার শ্বশুর রাজাকে এই কথা জানিয়ে শুধু হাতেই ফিরে এলেন, আর রাজাও আবার চারিদিকে ঢেড়া পিটিয়ে সকলকে জানিয়ে দিলেন কার্তিক মাসের অমাবস্যার রাত্রে তার রাজ্যের কেউ যেন আলো না জ্বালায়। তারপর কার্তিক মাসের অমাবস্যা রাত আসতে রাজকন্যা নিজে খুব জাঁকজমকের সঙ্গে লক্ষ্মী পুজো করল এবং বাড়িখানার চারদিকে আলো দিয়ে সাজিয়ে রাখল। মা লক্ষ্মী পুজোর দিন মর্তের গ্রামে এলেন। মা লক্ষ্মী দেখলেন একমাত্র সেই গরিব ব্রাহ্মণের বাড়ি ছাড়া কারো বাড়িতেই আলো জ্বলছে না। মা তখন সেই গরিব ব্রাহ্মণের ঘরেই ঢুকলেন। রাজকন্যাও খুব ভক্তিনিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করল। মা লক্ষ্মীও রাজকন্যার পুজোয় খুব সন্তুষ্ট হয়ে বললেন তোর ঘরে আমি আমার পায়ের নুপুর রেখে যাচ্ছি। এখন থেকে তোদের আর কোনো কষ্ট থাকবে না। যাবার সময় মা লক্ষ্মী রাজকন্যাকে একথাও বলে গেলেন তারা যেন ভাদ্র মাস, কার্তিক মাস, পৌষ মাস আর চৈত্র মাসেও এইভাবেই লক্ষ্মী পূজা করে। মা লক্ষ্মীর দয়ায় গরিব ব্রাহ্মণের আর কোনো কষ্টই রইল না। তারও রাজার মতো ঐশ্বর্য হলো। অবস্থা ভালো হবার পর রাজকন্যা তার শ্বশুরকে একটা পুকুর প্রতিষ্ঠা করতে বলল। রাজকন্যার কথা মতো পুকুর কাটানো হলো। প্রতিষ্ঠার দিন বহু লোক খাওয়ানোর ব্যবস্থা হলো। দলে দলে লোক খাওয়া দাওয়ার জন্য আসতে লাগলো, আর রাজকন্যা সব দেখতে লাগলো বাড়ির জানলায় বসে। এমন সময় রাজকন্যা দেখল যে সেই সব লোকজনের মধ্যে তার বাবাও রয়েছেন। সে তক্ষুনি তার শ্বশুরকে নিয়ে তার বাবাকে ডাকিয়ে আনলো আর নিজের পরিচয় দিল তার কাছে। রাজকন্যার বাবাও তখন মেয়েকে জানালেন মা লক্ষ্মী তার ওপরে অসন্তুষ্ট হওয়ায় তার রাজ্য, ধন সম্পত্তি সবই নষ্ট হয়ে গেছে। রাজকন্যা সব কথা শুনে তার বাবাকে লক্ষ্মী পুজো করতে বলল। এরপর
রাজা দেশে ফিরে গেলেন এবং খুব ভক্তি ভরে লক্ষ্মী পুজো করলেন। এর ফলে অল্প দিনেই রাজা তার রাজ্য এবং ধন সম্পত্তি সবই ফিরে পেলেন। রাজা বেশ কিছুদিন তার রাজ্যের সংসার সকলকে নিয়ে বেশ শান্তিতে বাস করতে লাগলেন। শেষে তার রাজ্যের ছেলে মেয়েদের লক্ষ্মী পুজো করার জন্য উপদেশ দিয়ে স্বর্গে চলে গেলেন। এইভাবেই কার্তিক মাসের অমাবস্যা মা লক্ষ্মী পুজোর জন্য প্রচার হলো মর্তে।